তো আজকে আমরা যে টপিকটা পড়বো শুরুতে ওটা হচ্ছে আমাদের ভরক্রিয়া সূত্রের ব্যবহার। তো ভরক্রিয়া সূত্রটা আশা করি তোমাদের মনে আছে সকলেরই। তো আজকে আমরা জাস্ট ওই জিনিসটা অ্যাপ্লাই করব। ভরক্রিয়া সূত্র কী ছিল, যে একটা সাম্যাবস্থাতে আমরা কি করব, যে উৎপাদের সক্রিয় ভর এবং বিক্রিয়কের যে সক্রিয় ভর এই অনুপাতটা, তাই না? মানে আসলে ভরক্রিয়া সূত্রটা বলে যে হচ্ছে কোনো একটা বিক্রিয়ার হার কার উপর নির্ভর করে, এটা হচ্ছে আমাদের উৎপাদের বা বিক্রিয়কের সক্রিয় ভরের উপর নির্ভর করে। তার মানে যে রেট অফ রিয়াকশন, যেটা ফরওয়ার্ড রিয়াকশন এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন। তো এখানে আমাদের হচ্ছে এই যে কয়েকটা রিয়াকশন আছে, টোটাল 6টা রিয়াকশন। এর ক্ষেত্রে আমরা যে ভরক্রিয়ার সূত্র থেকে বের করেছিলাম কেপি এবং কেসি, এগুলো হচ্ছে আমরা এখান থেকে প্রতিপাদন করব। তো ফার্স্টে আমাদের যেটা আসে এটা হচ্ছে যে হাইড্রোজেন আয়োডেট যেটা আছে, এটা তাপীয় বিয়োজন হওয়ার মাধ্যমে কি তৈরি করে, হাইড্রোজেন এবং আয়োডিন। তো এই যে হাইড্রোজেন এবং আয়োডিন, সাপোজ আমি প্রাথমিক অবস্থায় এই হাইড্রোজেন আয়োডিনকে দিলাম হচ্ছে 2 মোল, আর এখানে হচ্ছে আয়োডিনকে হাইড্রোজেনকে দেয় নাই এবং আয়োডিনকে দেয় নাই। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে 2 মোল কেন দিলেন, আপনি তো এখানে 1 মোলও দিতে পারতেন, 100 মোলও দিতে পারতেন, তাই না? হ্যাঁ, আমরা যা ইচ্ছে এখানে তত মোলই দিতে পারতাম, এটা আমাদের কোনো সমস্যা হবে না। বাট আমরা এখানে 2 মোল কেন দিই, এই যে স্টয়কিওমেট্রিক রেশিওতে যে আসে আমাদের, যে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড ভেঙে 1 মোল হাইড্রোজেন তৈরি করবে এবং 1 মোল আয়োডিন তৈরি করবে। এই জন্য আমরা আমাদের ক্যালকুলেশনটা যেন একটু সহজ হয়, আমরা এখানে 2 মোল হচ্ছে ইনিশিয়ালি নেই। এখন প্রাথমিক অবস্থায় যদি 2 মোল থাকে, সাম্যাবস্থায় আসার সময় কি হবে, এই যে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড এর থেকে কিছু পরিমাণে ভাঙবে অবশ্যই, ভাঙার ফলে এখানে হাইড্রোজেন তৈরি হবে এবং আয়োডিন তৈরি হবে, তাই না? সময়ের সাথে সাথে দেখা যাবে আমাদের হাইড্রোজেন এবং আয়োডিন গ্যাসের পরিমাণ বাড়বে এবং হাইড্রোজেন আয়োডাইড গ্যাসের পরিমাণ কমবে। এক সময় আসবে যখন এরা সাম্যাবস্থায় আসবে, অর্থাৎ এদের আর কোনো হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন হবে না। তাহলে সাম্যাবস্থায় আমরা ধরে নেই যে হাইড্রোজেন আয়োডাইডটা আছে, এখান থেকে তোমাদের হচ্ছে 2 মোল থেকে ধরে নাও যে 2x মোল বিয়োজিত হবে। এখন এই 2x মোলটা যে কোনো কিছু হতে পারে, এক্স হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল। তাহলে আমাদের হচ্ছে 2 মোল থেকে যদি 2x মোল বিয়োজিত হয়, তাহলে অবশিষ্ট থাকবে কতটুকু, 2 মাইনাস 2x। এখন আমাকে একটা জিনিস দেখাও, যে এখানে যদি 2 মোল বিয়োজিত হয়, তাহলে ওর এগেনস্টে হাইড্রোজেন কত মোল তৈরি হবে, অবশ্যই 1 মোল। আর আয়োডিন কত তৈরি হবে, এটাও 1 মোল তৈরি হবে। তাহলে আমাদের যদি বিয়োজিত হয় 2x, তাহলে আমাদের এদিকে হাইড্রোজেন x মোল এবং আয়োডিন x মোলটা তৈরি হবে। এই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু জানাও তো আমাকে। জি ভাইয়া, বুঝতে পারছি। আমরা যদি এখানে প্রাথমিক অবস্থায় হাইড্রোজেন আয়োডাইড 2 মোল না নিয়ে অন্য যে কোনো ভ্যালু নিতাম, তাহলে কি কোনো সমস্যা হইতো? না, সমস্যা হইতো না। না, অবশ্যই হতো না। কারণ কি, আমি যখন একটা ক্যালকুলেশন করব, আমি ওটা 1 কেজির জন্য করতে পারি, 1000 কেজির জন্য করতে পারি। তো আমার হয়তো ভ্যালুটা কম বেশি আসতে পারে, চলগুলো যেহেতু চলকের সাহায্যে আমরা প্রমাণ করছি, চলগুলো হয়তো একরকম মিলবে না, বাট দিন শেষে তুমি যদি ভ্যালু বসাও, ভ্যালুগুলো সব সেম আসবে। এখন আমাদের এই যে সাম্যাবস্থায় আমরা যে কেপি এবং কেসি দুইটা সাম্যধ্রুবক ছিল, তাই না? এখন আমি যদি হচ্ছে কেসি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কি ঘনমাত্রা লাগবে না? জি ভাইয়া, লাগবে। এখন ঘনমাত্রা আসলে সূত্রটা কি মনে আছে, যে মোল পার লিটার, তাই না? হ্যাঁ। উপরে থাকবে হচ্ছে মোল আর নিচেও থাকবে লিটার। আর এই যে এখানে আমাদের যে প্রাথমিক অবস্থা আমরা যেগুলো লিখলাম, এগুলো সব কি মোল এককে না? প্রত্যেকটা কিন্তু মোল এককে, যদি আমি জায়গার জন্য এখানে লিখে নাই, সবাই কিন্তু আসলে এখানে মোল এককে। তাহলে এখন আমাকে বলো, সাম্যাবস্থায় যে হাইড্রোজেন আয়োডাইড আছে এটার মোল কত? এখন তুমি বলবা যে আচ্ছা, এখানে তো আয়তন লাগবে, তাই না? আমরা তো এখানে কোনো প্রশ্নে আয়তন দেওয়া ছিল না। তাহলে আমাদের প্রমাণের জন্য আমরা কি করব, ধরে নিব যে আমাদের আয়তন ভি লিটার। এখন আয়তন যদি ভি লিটার হয়, তাহলে সাম্যাবস্থায় আমাদের হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা কত হবে? একটা জিনিস খেয়াল করো, এখানে যে 3জন আছে, হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন গ্যাস, আয়োডিন গ্যাস, তাই না? এই সকলে কিন্তু সেম পাত্রের মধ্যেই আছে, তার মানে সবাই যেহেতু গ্যাসীয় অবস্থায়, সবার আয়তনও সেম থাকবে। তাহলে আমাদের জাস্ট মোলটা, সাম্যাবস্থায় দেখো মোলটা চেঞ্জ হচ্ছে, যে সাম্যাবস্থায় হাইড্রোজেন আয়োডাইডের মোল হচ্ছে 2 মাইনাস 2x। আর আয়তন যদি হয় ভি লিটার, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কত হবে, এক্স বাই ভি, আর আয়োডিনের ক্ষেত্রে হবে এক্স বাই ভি। তো মোল পার লিটার যেহেতু, সবার আমাদের ইউনিট আসবে কি, মোলারিটি বা মোলার। তাহলে এটা হচ্ছে আমাদের 3জনের ঘনমাত্রা। এখন আমি যদি ভরক্রিয়া সূত্র এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমি এখানে কেপি সমান সমান কি লিখতে পারবো, আগে কেসিটা বের করি। কেসি সমান সমান লিখতে পারবো হচ্ছে উৎপাদের ঘনমাত্রা। উৎপাদ এখানে কারা, হাইড্রোজেন এবং আয়োডিন। তাহলে এদের ঘনমাত্রা কত দেখো তো, এক্স বাই ভি, এক্স বাই ভি, তাই না? তাহলে আমি হচ্ছে এর ঘনমাত্রা মাল্টিপ্লাইড বাই এক্স বাই ভি, দুইজনের ঘনমাত্রাকে গুণ করলাম।
ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। বিক্রিয়কটা হচ্ছে আমাদের হাইড্রোজেন আয়োডাইড, আর তার ঘনমাত্রা হচ্ছে আমাদের 2 - 2x ডিভাইডেড বাই ভি। আর বিক্রিয়কে হচ্ছে যে কটা মোল থাকবে ওই অনুযায়ী পাওয়ার চলে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের যে কেসি রাশিমালা। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমার উপরে আসবে কি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার, আর নিচে আসবে হচ্ছে আমার 2 - 2x হোল স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার দুটো যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে আমার এখানে কি থাকে আর এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 - 2x হোল স্কোয়ার, তাই না? এখন আমি চাইলে যে ভিতর থেকে 2টাকে কমন নিয়ে বাইরে নিয়ে আসতে পারি, তাহলে জাস্ট আমার এখানে 4 আসবে, অথবা আমি চাইলে এভাবে রেখে দিতে পারি, কোনো সমস্যা না। যে এখানে যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে আসবে 4 × 1 - x স্কোয়ার। এই জিনিসটা বুঝতে পেরেছো? জি ভাইয়া বুঝতে পারছি। এখন এখানে যে আমরা সরাসরি 2 দিলাম তার কারণে এখানে একটা 1 চলে আসছে, তাই না? বাট আমি যদি 2 মোল দিয়ে না করি, আমি কিন্তু এখানে চাইলে একটা ভ্যারিয়েবল নিতে পারতাম যে 2a মোল, এরকমও কিন্তু আমরা চাইলে লিখতে পারতাম। কীরকম? যে সাপোজ আমি এখানে এটা লিখে দেখাই, যে আমি এখানে 2 মোল না নিয়ে 2 মোলের পরিবর্তে আমি চাইলে সরাসরি লিখতে পারতাম যে 2a মোল। এ মানে কি, যে এটা হচ্ছে আমি এখন আর একটা ভেরিয়েবল রেখে দিলাম। তুমি চাইলে 2 মোল নিয়েও কাজ করতে পারো, 100 মোল নিয়েও কাজ করতে পারো, 1000 মোল নিয়েও কাজ করতে পারো। তো তখন যদি তুমি এখানে 2a মোল নিয়ে নাও তাহলে তোমার অবশ্যই এই ইকুয়েশনে একটা a আসবে না? অবশ্যই a আসবে। তো তোমাদের হচ্ছে a নিয়ে যেটা আসবে ওইটাই হচ্ছে তখন তোমার ইকুয়েশনটা। তার মানে তুমি এখানে কিন্তু যা ইচ্ছে দুটো ধরে নিয়ে করতে পারো। আমার কথা বুঝতে পারছো? তো আমি এই ফার্স্টের জন্য আমি হচ্ছে 2a মোল না নিয়ে হচ্ছে সরাসরি একটা ভ্যালু নিলাম, যেন আমাদের এই পাশে ইকুয়েশনটা একটু দেখতে সহজ আসে। বাট পরে যেগুলোতে আসছে সবগুলোতে কিন্তু আমি হচ্ছে a অথবা x নিয়ে কাজ করব। ক্লিয়ার? তো আমাদের হচ্ছে নেক্সট ইকুয়েশনের আগে হচ্ছে এ দেখো, আমরা কেসিটা প্রমাণ করলাম, তারপর আমাদের কি প্রমাণ করতে হবে? কেপি, তাই না? কেপিটা আমি নেক্সট পেজে করি, এখানে হচ্ছে না করে। তাহলে কেপি যখন করতে হবে আমাদের, কেপি সমান মনে কি ছিল? কেপি ইকুয়েশনটা মনে আছে কারো? একটু আগে হচ্ছে আমাদের ঘনমাত্রা নিয়ে কাজ করা হয়েছে, আর কেপির সময় কি আসবে? আংশিক চাপ, তাই না? পার্শিয়াল প্রেশার। পার্শিয়াল প্রেশার কাদের উপরে থাকবে? হচ্ছে আমাদের উৎপাদ, আর নিচে থাকবে বিক্রিয়াও। তাহলে উৎপাদ হচ্ছে আমাদের হাইড্রোজেন গ্যাস মাল্টিপ্লাইড বাই পার্শিয়াল প্রেশার অফ আয়োডিন গ্যাস ডিভাইডেড বাই বিক্রিয়কের পার্শিয়াল প্রেশার। বিক্রিয়কটা এখানে কে? হাইড্রোজেন আয়োডাইড। তাহলে পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন আয়োডাইড। বিক্রিয়ক এখানে কয়টা আছে? 2টা না? তাহলে আমি 2টাকে সামনাসামনি লেখা যাওয়ার কথা, উপরে স্কোয়ার দাও একই কথা। তাহলে এখানে আমাদের যে কেপি রাশি যদি বের করতে হয় তাহলে আমাদের এই জায়গাতে আংশিক চাপ বের করতে হবে, তাই না? আংশিক চাপের সমান, আংশিক চাপের সূত্রটা মনে আছে? যে আংশিক চাপ মানে কি? আংশিক চাপ যদি মনে থাকে একটু বলো না। মোল ভগ্নাংশ গুণন যেন কি একটা ছিল আর কি, এরকম টাইপ। মোল ভগ্নাংশ। আচ্ছা, তাহের কি মনে আছে কি ছিল? না, মনে নাই। আচ্ছা, তাহলে এটা খাতায় লিখো, আশা করি তোমাদের সামনে এখন খাতা আছে। তো আংশিক চাপ ইজ ইকুয়াল টু মোট চাপ মাল্টিপ্লাইড হ্যাঁ বাই ভাই, মোট চাপ গুণন মোল মোল ভগ্নাংশ। হ্যাঁ, মনে পড়ছে। হ্যাঁ, তাহলে এখন এই যে আমাদের আংশিক চাপ, এটাকে যদি তুমি এছাড়া বুঝতে যাও আসলে কি, তখন দেখো সাপোজ তুমি একটা বিকার নিলা বা একটা বদ্ধ পাত্র নিলা, এখানে যদি শুধু একটা গ্যাস দাও, যে কোনো এক ধরনের গ্যাস দাও, ধরো নাও শুধু হাইড্রোজেন দিলা, তো হাইড্রোজেন কি করবে? ক্রমান্বয়ে ছোটাছুটি করবে না বিকারকের মধ্যে, পাত্রের মধ্যে? তো দেখা যাবে এই ছোটাছুটির কারণে ও হচ্ছে পাত্রের দেওয়ালের মধ্যে হচ্ছে একটা চাপ প্রয়োগ করবে। তো কথার কথা ধরে নাও এটা চাপ হচ্ছে 2 অ্যাটমসফিয়ার চাপ প্রয়োগ করলো। এখন আমি যদি এখানে আবার হচ্ছে নাইট্রোজেন গ্যাস দিয়ে দেই, তো নাইট্রোজেন গ্যাসও তো এরকম ছোটাছুটি করবে, তাই না? তাহলে এই ছোটাছুটির কারণে ওরা হচ্ছে একটা চাপ প্রয়োগ করবে এই যে দেওয়ালের মধ্যে। তাহলে আমি ধরে নিলাম যে নাইট্রোজেন গ্যাসটা হচ্ছে এখানে 3 অ্যাটমসফিয়ার চাপ প্রয়োগ করলো। তাহলে এখন বলো এই যে পাত্রটা আছে ও টোটাল কতটুকু চাপ অনুভব করবে? হাইড্রোজেন প্লাস নাইট্রোজেন দুজনেরটা একত্রে, তাহলে এখানে হচ্ছে 5 অ্যাটমসফিয়ার। তাহলে 5 অ্যাটমসফিয়ার হচ্ছে মোট চাপ, এবং এই যে পৃথক গ্যাসগুলো পৃথকভাবে যে চাপটা প্রয়োগ করতেছে তাকে আমরা বলবো তার আংশিক চাপ। তো এখন আংশিক চাপ নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ মানে কি? যে টোটাল যে মোল আছে তার কতটুকু অংশ। সাপোজ হাইড্রোজেন আমি দিলাম, এখানে হাইড্রোজেন হচ্ছে আমাদের দুই অ্যাটম আছে। আচ্ছা, চাপের মতো মনে করি যে 2 অ্যাটম আর হচ্ছে 2 মোল। ভাই দেখা যাচ্ছে। ফলে আমাদের
এই যে মোল ভগ্নাংশ যেটা আছে, মোল ভগ্নাংশ হচ্ছে যে মোট যতটুকু মোল আছে তার কতটুকু অংশ একজনের। তো মোট মোল যদি মনে করো 5 মোল আছে, কথার কথা যে একটা বিক্রিয়ার পাত্রের মধ্যে 5 মোল আছে, এর মধ্যে এ হচ্ছে একটা স্পিসিস, বা এ না লিখে হাইড্রোজেনে লিখে, যেহেতু হাইড্রোজেনের উদাহরণ দিলাম। তো হাইড্রোজেনের আছে ধরো 2 মোল, তাহলে এখন হাইড্রোজেনের মোল ভগ্নাংশ কত, তার মানে কি মোট মোলের মধ্যে কতটুকু অংশ হাইড্রোজেনের। হাইড্রোজেন হচ্ছে 2 মোল, টোটাল আছে 5 মোল, তাহলে মোল ভগ্নাংশ বলতে বুঝি যে টোটাল যে মোল এর মধ্যে কতটুকু অংশ হাইড্রোজেনের আছে, 2/5, তাই না? তার মানে হচ্ছে যার আংশিক চাপ বা মোল ভগ্নাংশ আমরা বের করব তার মোল যাবে উপরে, আর নিচে আসবে হচ্ছে মোট মোল। ওকে, তাহলে এই জিনিসটা হচ্ছে আমরা এখানে লিখে দেই। তাহলে আমাদের যে মোল ভগ্নাংশ, এটা সমান সমান আমরা লিখতে পারি যে যে নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল। সো এখানে আমাদের হচ্ছে যে হাইড্রোজেন, দেখো আংশিক চাপ আমাদের বের করার জন্য কি কি লাগবে, মোল ভগ্নাংশ লাগবে এবং মোট চাপ লাগবে, তাই না? এখন মোল ভগ্নাংশ মানে কি, যে মোট মোল সংখ্যাটা রাখতে হবে। তো দেখো সাম্যাবস্থায় কিন্তু আমরা হচ্ছে মোল সংখ্যাটা লিখে রাখছি, তাই না? যেখানে আমাদের হাইড্রোজেন আয়োডাইড আছে 2 - 2x, হাইড্রোজেন গ্যাস আছে x মোল, আয়োডিন গ্যাস আছে কত, x মোল। তাহলে আমি যদি এখানে মোট মোল সংখ্যা বের করি তাহলে ওটা কত আসবে, সবগুলো যোগ করে দিব অবশ্যই। তাহলে এখানে আসবে 2 - 2x প্লাস এক্স প্লাস এক্স, তাহলে এটা সমান সমান আসবে কি 2 মোল, তাই তো? তাহলে এখানে আমাদের মোট মোল আসবে 2, মোট মোল সংখ্যা হচ্ছে 2। এখন মোট চাপ এটা কিন্তু দেওয়া নাই, তাহলে এটা আমরা কি করব, ধরে নিব। ধরি, দেখো আমরা আগের বার কি ধরেছিলাম, আয়তন, তাই না? আর এখন ধরবো হচ্ছে আমরা মোট চাপ। তো ধরি মোট চাপ যেটা, ওটা হচ্ছে পি অ্যাটমসফিয়ার, পি এটিএম। এখন মোট চাপ যদি হয় পি অ্যাটমসফিয়ার, তাহলে আমাকে এখন বলো যে পার্শিয়াল প্রেসার মানে আংশিক চাপ হাইড্রোজেনের কত হবে। ফার্স্টটা হচ্ছে রাফিয়া, বলো হাইড্রোজেনের আংশিক চাপ কত হবে। উম, এখানে হবে হচ্ছে আমরা মূল ভগ্নাংশ বের করলাম হচ্ছে 2, তাহলে হচ্ছে না, আমরা মূল ভগ্নাংশ 2 বের করে নাই, আমরা মোট মোল সংখ্যা বের করছি 2। কিভাবে বের করছি মোট মোল সংখ্যা 2, এই যে সাম্যাবস্থায় যে কতগুলো ছিল সবগুলোকে যোগ করে দিছি। তাহলে হবে p/2 এরকম টাইপের কিছু। তো দেখো আংশিক চাপ সমান সমান মোট চাপ আগে আসবে, তাহলে আগে আমি মোট চাপ লিখলাম, মাল্টিপ্লাইড বাই হ্যাঁ, মোল P2। ভগ্নাংশ। তাহলে মোল ভগ্নাংশ মানে কি, নিচে হচ্ছে মোট মোল, মোট মোল 2 না, হ্যাঁ কারণ 2, তোমার আর সাম্যাবস্থা হচ্ছে সবগুলা। হাইড্রোজেনের মূল হ্যাঁ, তাহলে হ্যাঁ, হাইড্রোজেনের কত, হাইড্রোজেনের মূল হচ্ছে হাইড্রোজেনের হচ্ছে এক্স 1। মোল। ঠিক আছে, এক তো না আসলে, যে এক্স, দেখো এখানে এক্স মোল না, এই বুঝতে পারছো? পুরাটার ক্ষেত্রে হ্যাঁ, আমরা বুঝতে পারছি। হ্যাঁ মোট মোল বাইর করছি 2। হ্যাঁ, মোট মোল 2 কিভাবে করলাম, দেখো সাম্যাবস্থায় হাইড্রোজেন আয়োডাইড দেওয়া আছে, হাইড্রোজেন সবার দেওয়া আছে না, এদেরকে যোগ করে দিছি, তাহলে আমার যে মোট মোল পাওয়া গেছে। বুঝতে পারছো এটা? হ্যাঁ ভাইয়া, বুঝছি। তাহলে তাই আমাকে বলো যে আয়োডিনেরটা কত হবে। আয়োডিনেরও সমানই হবে p × x/2। x/2। আর হাইড্রোজেন আয়োডাইডে কত হবে, p × 2x/2। 2x/2। হ্যাঁ, তো 2 তো হচ্ছে মোট মোল, সাম্যাবস্থায় হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা কি 2x ছিল নাকি 2 - 2x ছিল? 2 - 2x। হ্যাঁ, তাহলে এখানে হবে আমাদের 2 - 2x, 2 - 2x। এই পার্টটা ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। তাহলে এখন জাস্ট আমাকে কেপি যে রাশিমালা এখানে প্রত্যেককে বসাইতে হবে। তাহলে হাইড্রোজেনেরটা কি হবে, যে পি ইন্টু x/2 মাল্টিপ্লাইড বাই আয়োডিনেরটাও হচ্ছে পি ইন্টু x/2, আর নিচে হচ্ছে কি হাইড্রোজেন আয়োডাইড, তাই না? তাহলে হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে পি ইন্টু 2 - 2x ডিভাইডেড বাই 2। আর যেহেতু হাইড্রোজেন আয়োডাইড ছিল 2টা, এটা হয়ে যাবে স্কোয়ার। তাহলে স্কোয়ার হলে দেখো উপরে কি থাকে, উপরে থাকে হচ্ছে আমার p² x² ডিভাইডেড বাই 4, আর নিচে কি আসে, নিচে আসে তোমার হচ্ছে p², আর এখানে হচ্ছে নিচে যেহেতু 2 আছে ওটারও আসবে 4 মাল্টিপ্লাইড বাই 2 - 2x²।
তাহলে এখানে তোমার যে পি স্কোয়ার কাটা যাবে, 4 কাটা যাবে, থাকবে কি এক্স স্কোয়ার 2 মাইনাস 2x হোল স্কোয়ার। বুঝতে পারছো এটা? তাহলে আমি যদি 2টাকে আগের মতো বের করে নিয়ে আসি তাহলে এটা 4 হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার এই ফর্মেটে আসবে, তাই না? আমাকে বলো তো এই জিনিসটা বুঝতে পারছো কিনা? জি ভাই, বুঝতে পারছি। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে যে কেপির যে ভ্যালুটা আসছিল, কেসি ভ্যালুটা কি সেম আসছে না? দুইটা কিন্তু সেম আসছে। যে আমরা এখান থেকে সুন্দর মতো বলতে পারি যে আমাদের কি কি আসছে, কেপি এবং কেসি সমান। কেন সমান হচ্ছে বলো তো? দেখা যায় না কেপি এবং কারণ কেসি যে কারণ সমান হচ্ছে? একই পাত্রে কারণ হুম, একই পাত্রে সংঘটিত হচ্ছে। না, একই পাত্রে সংগঠিত হওয়ার সাথে কেপি কেসি সম্পর্ক না। কেপি কেসি সমান হওয়ার জন্য লাস্ট ক্লাসে আমরা যেটা পড়েছিলাম যে কে পি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন, মনে আছে এটা? হ্যাঁ, মনে আছে। তাহলে দেখো এই যে বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের হচ্ছে লেফট সাইড বা বিক্রিয়ক সাইডে কয়টা মোল আছে? দুইটা না? উৎপাদ সাইডে ও কয়টা আচ্ছা আছে? ভাই, মূল সংখ্যা সমান। হ্যাঁ, এই হ্যাঁ, পাশে 2টা মূল আর এই পাশে 2টা মূল। হ্যাঁ, এক্স্যাক্টলি, যে বুঝতে আমাদের পারছি। দুই পাশে যেহেতু মোল সংখ্যা সমান, তাহলে ডেল এন এর ভ্যালু কত? 0 না? এর মান হচ্ছে 0। হ্যাঁ, তাহলে আর টি ভ্যালু 1 হয়ে যায়, তাহলে এই জন্য। কেপি এবং কেসি সমান। এটা কি বুঝতে পারছো তাহি? হ্যাঁ, বুঝছি। যদি এটা বুঝতে পারো তাহলে তোমাদের এখন কাজ থাকবে এই রিঅ্যাকশনটা করা, বাট আমি হচ্ছে রিঅ্যাকশনটা প্রথম দিকে হালকা একটু করে দেই। এবার হচ্ছে আমরা তোমার কি বলে এটাকে 1 বা না ধরে সরাসরি এক্স আকারে লিখবো। প্রাথমিক অবস্থা বলতে কখন? যে বিক্রিয়াটা যখন শুরু হচ্ছে ঠিক ওই মুহূর্তে আমি যে পরিমাণে এই জায়গাতে হাইড্রোজেন বা আয়োডিনকে সরবরাহ করছি, ওটা হচ্ছে আমাদের প্রাথমিক ঘনমাত্রা। তো ধরো আমি হাইড্রোজেনকে এক্স মোল দিলাম, আয়োডিনকে আমি এক্স মোল দিলাম, বাট আমি হাইড্রোজেন আয়োডাইডকে দিলাম না, তাহলে কত হলো? এটা এপাশে 0 হবে। তার মানে এটা হচ্ছে আমি ইনিশিয়ালি কী পরিমাণে সাপ্লাই দিলাম। তো আমি কিন্তু ইনিশিয়ালি চাইলে হাইড্রোজেন আয়োডাইডকেও কিছু পরিমাণে দিতে পারতাম, তাই না? অবশ্যই পারতাম, বাট আমার ইচ্ছা হয়নি, আমি দিই না, এই জন্য এপাশে 0 মোল। এখন সাম্যাবস্থা মানে কি? এই যে প্রাথমিক অবস্থা আমি যাদেরকে দিলাম, এরা নিজেদের মধ্যে হচ্ছে সংযুক্ত হবে, বিক্রিয়া করবে, করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে না? তাহলে সময়ের সাথে সাথে হাইড্রোজেনের পরিমাণও কমবে, আয়োডিনের পরিমাণও কমবে, আর এদের যে পরিমাণ কমবে এই পরিমাণটা কি নিজেরা বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে, অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণটা বাড়বে। আর এই জিনিসটা কতক্ষণ চলবে? যতক্ষণ না পর্যন্ত তারা সাম্যাবস্থায় আসবে। আশা করি জিনিসটা ক্লিয়ার। আর সাম্যাবস্থায় আসার পরে যেহেতু আমাদের মোল সংখ্যাটা ফিক্সড হয়ে যাবে, এই জন্য আমরা ক্যালকুলেশনটা ঠিক সাম্যাবস্থা থেকেই করি। তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের এখানে এক্স মোল থেকে সম্পূর্ণ তার বিয়োজিত হবে না, যতটুকু বিয়োজিত হবে ওই পরিমাণটাকে আমরা আলফা ধরে নেই, যেখানে আলফা মোল পরিমাণ বিয়োজিত হবে। এখন হাইড্রোজেন এবং আয়োডিন দেখো, এরা দুজন কিন্তু এক মোল করেই বিক্রিয়া করে। তার মানে হাইড্রোজেন থেকে যদি আলফা মোল বিয়োজিত হয়, তাহলে এই আলফা মোলটা তো অবশ্যই আয়োডিনের আলফা সমান বিয়োজিত হবে, তাই না? তার মানে এটা 1 মোল আর এটা যদি 1 মোল করে বিয়োজিত হয়, তার মানে এখান থেকে যদি আলফা পরিমাণে হ্রাস পায়, ওই আলফা পরিমাণ কি আয়োডিন থেকে সেম পরিমাণে বিক্রিয়া করাবে না? করে হচ্ছে এই পাশে আমাদের 2 আলফা পরিমাণ তৈরি করাবে। এটা কি বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। তাই কি এটা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। যে হাইড্রোজেন আর আয়োডিন তো দেখো তোমাদের স্টয়কিওমেট্রিক রেশিও তো বোঝো, এদের আগে যে হচ্ছে মানে কত মোল অনুপাতে এরা বিক্রিয়া করে। তো হাইড্রোজেনের 1 মোল আয়োডিনের 1 মোলের সাথে বিক্রিয়া করে করে হাইড্রোজেন আয়োডাইড 2 মোল তৈরি করে। তাহলে এখন আমাদের বিক্রিয়া করা মানে কি? এটা এখান থেকে কমে যাবে না? তো আমি ধরে নিলাম এখানে হচ্ছে আলফা মোল বিক্রিয়া করবে। তো আলফা মোল যদি হাইড্রোজেন থেকে বিক্রিয়া করে, এই আলফা মোল তো আয়োডিন থেকেও বিক্রিয়া করবে। আর 1 মোল যদি আয়োডিন বিক্রিয়া করে, 1 মোল যদি হাইড্রোজেন বিক্রিয়া করে, সেখান থেকে কত মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়? 2 মোল। তার মানে আলফা মোল যদি হচ্ছে বিক্রিয়া করে, তাহলে 2 আলফা মোল তৈরি হবে। এই জিনিসটা যদি বুঝতে পারো, তাহলে এখান থেকে তোমরা হচ্ছে কেপি এবং কেসি ভ্যালুটা বের করো। তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের হাইড্রোজেন একটা আয়োডিন একটা বিক্রিয়া করবে, করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে। তাহলে সাম্যাবস্থায় আমরা ধরে নিলাম যে আমাদের ইনিশিয়ালি এক্স মোল হাইড্রোজেন ছিল, এক্স মোল আয়োডিন ছিল, সেখান থেকে আলফা পরিমাণ বিক্রিয়া করতেছে। তো এই পাশে যদি আমাদের আলফা পরিমাণ বিক্রিয়া করি, এই পাশে অবশ্যই 2 আলফা তৈরি হবে। এখন কেপি যদি আমরা বের করতে যাই, কেপি ফর্মুলাটা কি ছিল? যে পার্শিয়াল প্রেশার কার উৎপাদের হবে আগে, তাহলে হাইড্রোজেন আয়োডাইড উৎপাদ কয়টা আছে? 2টা আছে, তাহলে পাওয়ার হয়ে যাবে, ওটা পাওয়ারে চলে যাবে, সূচকে চলে যাবে, ডিভাইডেড বাই বিক্রিয়ক কারা? হাইড্রোজেন। তাহলে পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন মাল্টিপ্লাইড বাই পার্শিয়াল প্রেশার অফ আয়োডিন। তাহলে এটা হচ্ছে আমাদের কেপির যে রাশিমালাটা। এখন জাস্ট আমাদের পার্শিয়াল প্রেশারগুলোকে বের করতে হবে। এখন পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপ সমান সমান আমরা কি জানি? আংশিক চাপ সমান সমান হচ্ছে আমাদের মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ।
এখন মূল ভগ্নাংশটাকে আমরা আগে বের করব। মূল ভগ্নাংশ মানে হচ্ছে যে আমাদের টোটাল যে মোল আছে এর মধ্যে কতটুকু অংশ তার। সাপোজ হাইড্রোজেনের আংশিক চাপ বের করতেছি, তাহলে হাইড্রোজেনের এই যে মোট মোল আছে এর মধ্যে হাইড্রোজেনের কয়টা মোল আছে, এটা হচ্ছে আমাদের এই রেশিওটা। তাহলে আমাদের সাম্যাবস্থায় টোটাল মোল কত, এই যে সাম্যাবস্থায় হাইড্রোজেনের মোল এটা, আয়োডিনের মোল এটা, আর হাইড্রোজেন আয়োডাইডের মোল এটা। তাহলে এখান থেকে আমার মোট মোল আসবে, তিনটাকে যোগ করে দিব। জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে তুমি সাম্যাবস্থায় যখন বিক্রিয়াটা গেছে তখন তুমি বিক্রিয়ার পাত্রে উপর থেকে এটাকে তাকায় আসছো এর দিকে, দেখতেছো যে এখানে এই পরিমাণে মোল আছে, এই পরিমাণে মোল আছে, আর এদিকে 2 আলফা পরিমাণে তৈরি হয়েছে। তাহলে এখন তোমার মোট মোল কী হবে, এগুলোকে সব যোগ করে দেওয়া লাগবে। তাহলে তো হচ্ছে আমার টোটাল এই পাত্রের মধ্যে এতগুলো মোল আছে। তাহলে এক্স মাইনাস আলফা প্লাস এক্স মাইনাস আলফা প্লাস 2 আলফা। তাহলে এখান থেকে সুন্দরমতো ক্যান্সেল আউট হয়ে যায়, আমার মোট মোল থাকে কত, 2x। এখন মোট মোল হচ্ছে আমার এখানে 2x, আর এই জায়গাতে আংশিক চাপ আর মোল ভগ্নাংশ যদি আমি এখন বের করতে চাই, সাপোজ আমার এখন লাগবে হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন আয়োডাইড, আমি আগে বের করব। এখন আংশিক চাপকে প্রশ্ন দেওয়া আছে কোথাও, দেওয়া নাই, না দেওয়া থাকলে আমি এটাকে ধরে নিব যে ধরি মোট চাপ হচ্ছে আমাদের পি। ওই যে অনেকটা আয়তনের মতো, যদি আমাকে আয়তন না দেওয়া থাকে আমি আয়তন ধরে নিব কিসে, লিটার বা ভি লিটার না, ওরকম। তো মোট চাপ পি ধরে নিলাম। তাহলে পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন আয়োডাইড সমান কী হবে, যে মোট চাপ পি ইন্টু মোল ভগ্নাংশ। তাহলে মোট মোল কত, 2x, তাহলে নিচে গেল 2x। আর হাইড্রোজেন আয়োডাইড মোল কত আছে সাম্যাবস্থায়, 2 আলফা পরিমাণে আছে, তাহলে আমি উপরে দিলাম 2 আলফা। তাহলে এই যে জিনিসটা এটা হচ্ছে কার, হাইড্রোজেন আয়োডাইডের ক্ষেত্রে। দেন পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন গ্যাস, পার্শিয়াল মানে আংশিক চাপ সমান কী হবে, মোট চাপ যেটা হচ্ছে পি ইন্টু মোল ভগ্নাংশ। তাহলে মোল ভগ্নাংশ মানে কি, সাম্যাবস্থায় এই যে হাইড্রোজেন গ্যাস এটা কতটুকু মোল আছে, এক্স মাইনাস আলফা পরিমাণে। তাহলে আমি এখানে লিখলাম যে উপরে ওর নিজেরটা এক্স মাইনাস আলফা, আর নিচে হচ্ছে আমাদের কি আসবে, যে মোট কতটুকু মোল। তাহলে মোট তো 2x সবার জন্য সেম থাকবে, তাই না? আর আয়োডিনের ক্ষেত্রেও দেখা যায় হাইড্রোজেন এবং আয়োডিনটা সেম আসতেছে এখানে। তাহলে আমি এটাকে আবার না লিখে সরাসরি একসাথে লিখলাম যে পার্শিয়াল প্রেশার অফ আয়োডিন। তাহলে আশা করি যে পার্শিয়াল প্রেশারটা এতটুকু সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি। জাস্ট এখন আমাকে এই ভ্যালুগুলোকে মেইন ইকুয়েশনে প্লট করে দেওয়া লাগবে। তাহলে উপরে কি আসবে, হাইড্রোজেন আয়োডাইড আসবে। তাহলে হাইড্রোজেন আয়োডাইডটা আমি লিখলাম এখানে পি ইন্টু 2 আলফা ডিভাইডেড বাই 2x। তোমরা চাইলে 2 আগে মাল্টিপ্লাই করে নিতে পারো, মানে ক্যান্সেল আউট করে নিতে পারো, কোনো সমস্যা না। আর নিচে আসবে হাইড্রোজেন আয়োডাইড, দেখো দুইটা যেহেতু সেম তাহলে এটাকে আমি স্কোয়ার আকারে লিখি যে পি ইন্টু এক্স মাইনাস আলফা ডিভাইডেড বাই 2x হোল স্কোয়ার। এখন এই যে 2x হোল স্কোয়ার আছে এখান থেকে ইজিলি কে কাটাকাটি যাবে। প্রথমত পার্শিয়াল প্রেশার এটা স্কোয়ার হয়ে যাবে, সরি পার্শিয়াল না, মোট প্রেশার যেটা, এই দুইটা স্কোয়ার কাটা যাবে। দেন নিচে দেখো এখানে 2x আছে, এটা স্কোয়ার বাইরে 4x স্কোয়ার হবে, আর এখানেও 4x স্কোয়ার, এটাও কাটা যাবে। তাহলে বাকি কে থাকে, বাকি থাকে উপরে 2 আলফা হোল স্কোয়ার আর নিচে থাকে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার, তাই না? তাহলে আমার এখানে সমান সমান আমি যেটা লিখতে পারি, এটা হচ্ছে উপরে 2 আলফা হোল স্কোয়ার মানে হচ্ছে 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার। বুঝতে পারছো এটা? বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। সেটা হচ্ছে আমাদের যে সাম্যাবস্থাতে যে পার্শিয়াল কেপি যেটা বের করতে হবে, কেপি রাশিমালাটা হচ্ছে এরকম। আর যদি কেসি বের করতে বলতাম সেম, তখন তোমার জাস্ট এখানে পার্শিয়াল প্রেশার জায়গায় ঘনমাত্রা লেখা লাগতো, মানে আংশিক চাপের পরিবর্তে ঘনমাত্রা। হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা থাকতো উপরে, মানে এটা আচ্ছা আমি এখানে সবুজ কালিতে লিখে দেই। তাহলে জিনিসটা হচ্ছে যেরকম যে হাইড্রোজেন আয়োডাইড যেটা আছে এটার ঘনমাত্রা HI এর ঘনমাত্রা, এটার উপরে হয়তো স্কোয়ার যেহেতু দুইটা আছে, নিচে হয়তো হাইড্রোজেন গ্যাস এর ঘনমাত্রা এবং আয়োডিনের ঘনমাত্রার গুণফল। আর ঘনমাত্রা সমান কীভাবে লেখা যায়, মোল পার লিটার। তো লিটার তুমি ভলিউমটা ধরে নিবা, আর বাকি মোল তো যে সাম্যাবস্থায় মোল, মোলটা কিন্তু সাম্যাবস্থায়, কখনো প্রাথমিক অবস্থায় না। কারণ আমাদের যে কেপি বা কেস এগুলো কারা, সাম্যধ্রুবক না, তার মানে হচ্ছে সাম্যাবস্থায় আসার পরে যে অবস্থাটা হচ্ছে তার। সো আশা করি এই পার্টটা ইজিলি বুঝতে পারছো, এই দুইটা হাইড্রোজেন আয়োডিন যেটা আছে এদের যে পাশ থেকে এই বিক্রিয়াটা আসুক ধরতে পারবে ইজিলি। তো এখানে আমাদের কেপি এবং কেসি সমান হচ্ছে, তার কারণ দুই পাশে মোল সংখ্যা সমান। এখন এর পরবর্তী যেটা, এখানে দেখো এখানে দুই পাশে মোল সংখ্যা কিন্তু সমান না, এদিকে হচ্ছে 1 মোল আর এদিকে হচ্ছে 2 মোল। তাহলে এটার জন্য কি হবে, এটা তোমরা একটু প্র্যাকটিস করো, ট্রাই করো, করে হচ্ছে তাড়াতাড়ি আমাকে ছবিগুলো পাঠাও ঝটপট। সো ফার্স্টে আমাদের যদি কেসি এবং কেপি বের করতে হয় সবার আগে আমাদের কি কাজ থাকবে, আচ্ছা এটা কালি চেঞ্জ করা দরকার। তো সবার আগে হচ্ছে আমরা যখন কেসি বের করব, কেসি ফর্মুলাটা হচ্ছে আমাদের কি, উপরে ঘনমাত্রা বাই ঘনমাত্রা না, উৎপাদ বাই বিক্রিয়ক, উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক। সো ঘনমাত্রার জন্য আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি,
আর এদের যে মূল সংখ্যাটা আছে এটা উপরে পাওয়ারে চলে আসবে। তো এটাকে আমরা জাস্ট এক্স ওয়াই দ্বারা লিখে দিলাম। তো তোমাকে যেহেতু এখানে বের করতে হবে, তো এই জায়গাতে অবশ্যই ঘনমাত্রা সমান মানে কি মোল পার লিটার বা মোল বাই আয়তন। এখন মোল তো তুমি ইজিলি বের করতে পারবা, কারণ তুমি আগে ধরে নিছো কী পরিমাণে আছে, কী পরিমাণে বিক্রিয়া করবে। আর আয়তনটা কী করবো, জাস্ট ধরে নেবো আমরা এটা হচ্ছে ভি লিটার। আর নর্মাল যখন সিকিউ করবা সেখানে তোমাকে এই জিনিসটা অবশ্যই দিয়ে দেবে ওরা, আয়তনটাকে হচ্ছে মেনশন করা থাকবে। তো তুমি হচ্ছে মূল সংখ্যা বের করতে পারলে লিটারগুলো বসে দিলে এখান থেকে ইজিলি কেসি রাশিমালা পাওয়া যাবে। কেপির ক্ষেত্রে কী করতে হবে আমাদের, পার্শিয়াল প্রেশার অবশ্যই এই জায়গাতে, পার্শিয়াল প্রেশার অফ উৎপাদ ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ বিক্রিয়ক। আর পাওয়ার সেম আগের মতোই, মূল সংখ্যাটা পাওয়ারে চলে যাবে, এটাকে আমরা এক্স ওয়াই ধরে নিলাম। এখন পার্শিয়াল প্রেশার বের করার সময় তোমাকে সেম কাজটাই করতে হবে, জাস্ট এবার ধরতে হবে যে মোট চাপ যেটা আছে এটাকে ধরে নেওয়া লাগবে। আর প্রশ্নে দেওয়া থাকবে অবশ্যই, চিন্তা নেই, জাস্ট সূত্র প্রতিপাদনের সময় মোট চাপটাকে ধরে নেওয়া লাগবে। আর ওটা হচ্ছে আমরা নর্মালি কী ধরি, পি ধরে নেই। দেখো পি দিয়ে তুমি যদি নিচে কিছু একটা লেখো ওটা কিন্তু আংশিক চাপ বোঝায়, আর যদি শুধু পি লেখো ওটা হচ্ছে মোট চাপ। আর তার সাথে হচ্ছে তোমাকে এই জায়গায় মূল ভগ্নাংশ যেটা বের করার জন্য কী করতে হবে, যে মোট কতটুকু মূল আছে এটা বের করা, আর সাম্যাবস্থায় তাদের নিজস্ব মূলদারটাকে ভাগ করে দেওয়া। হোপফুলি এখন এই সেম ওয়েতে PCl5 এরটা করতে পারবা, দেন ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইডেরটাও করতে পারবা। জাস্ট এখানে দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইড 4 অণু তৈরি হয়েছে, তাহলে পাওয়ার কিন্তু 4 হয়ে যাবে। তাহলে এখানে জাস্ট ক্যালকুলেশনগুলো, যে বীজগণিতিক ক্যালকুলেশনটা একটু বড় হবে, আর কিছুই না। আর দেন নাইট্রোজেন এবং হাইড্রোজেন, এটা ইম্পর্টেন্ট, হেবার প্রসেস, এটা সিকিউতে প্রচুর আসবে। সো এটা তোমরা এখন ইজিলি করতে পারবা, এটা যথেষ্ট ইজি। দেন আমরা এখন হচ্ছে সিকিউতে চলে আসি। তাহলে আমাকে বলো, এই যে আমরা পিছিয়ে যেগুলো দিলাম এগুলো কি করতে পারবা সব? জাস্ট সেম ওয়েতে কেপিকেসি প্রতিপাদন করতে হবে। কিভাবে পারবো? তাহলে এখন ফার্স্টে প্রশ্নটার দিকে দেখো, যে প্রশ্নে কি বলা হয়েছে, যে সালফিউরিক অ্যাসিডের শিল্পোৎপাদনে সালফার ডাইঅক্সাইডকে জারিত করে সালফার ট্রাইঅক্সাইড হবে। কারণ আমরা জানতাম কি জারণ মানে কি অক্সিজেন যোগ হবে, তাহলে সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেন যোগ হয়ে সালফার ট্রাইঅক্সাইড হয়েছে, এটা হচ্ছে জারণ। তাহলে জারিত করে সালফার ট্রাইঅক্সাইড উৎপাদন করা হয়। নিচের প্রত্যেক বিক্রিয়ার সাম্যাবস্থার সমীকরণ লিখতে হবে। তাহলে সাম্যাবস্থার সমীকরণটা কীভাবে লিখবা, যে ক নাম্বার বিক্রিয়ার ক্ষেত্রে জাস্ট তোমার উৎপাদেরগুলো হচ্ছে উপরে আসবে আর নিচে আসবে বিক্রিয়কেরগুলো, তাই না? তাহলে ক নাম্বারের জন্য আসবে অনেকটা যেরকম, যে সালফার ট্রাইঅক্সাইডের যে ঘনমাত্রা, আর এটা কয় মোল আছে, 2 মোল না, তাহলে এটা স্কোয়ার হবে। তো আসলে সাম্যাবস্থার সমীকরণ তুমি কেপি কেসি দুইটাতেই আসলে হয়। তো এখানে যেহেতু আমাদের নিচে ঘনমাত্রা দেওয়া আছে আমরা কেসিটাই লিখতেছি। আর এখানে হচ্ছে আমাদের সালফার ডাইঅক্সাইড আসবে, যেহেতু এরা বিক্রিয়কে আছে, পাওয়ার স্কোয়ার মাল্টিপ্লাইড বাই অক্সিজেনের ঘনমাত্রা। এটা হচ্ছে আমাদের কেসি, তাই না? কার জন্য? ক নাম্বারের জন্য। আর খ নাম্বারের জন্য এখন জাস্ট সেম বিক্রিয়াটাই, এটা হচ্ছে আমাদের রিভার্স করে দেওয়া হয়েছে। তাহলে এখন আমাদের উৎপাদের ক্ষেত্রে কারা আসবে, সালফার ডাইঅক্সাইড, এর উপর আসবে স্কোয়ার মাল্টিপ্লাইড বাই অক্সিজেনের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই সালফার ট্রাইঅক্সাইড। বুঝতে পারছো? তাহলে এটাকে আমি যদি কেসি লিখে নিচেটাকে কেসি প্রাইম দিলাম, এটা হচ্ছে আমাদের সমীকরণটা। দেন পরে প্রশ্ন করা হচ্ছে যে 800 কেলভিন তাপমাত্রায় সালফার ট্রাইঅক্সাইড উৎপাদনে সাম্যাবস্থায় মোলার ঘনমাত্রা দিয়ে দিচ্ছে। কোথায় এই মোলার ঘনমাত্রা, কোন জায়গায়? সাম্যাবস্থার ক্ষেত্রে কিন্তু, কারণ আমাদের এখানে যতগুলো ভ্যালুগুলো আসছে সব কিন্তু সাম্যাবস্থাটাই। তো এখানে সালফার ডাইঅক্সাইডের ভ্যালু দেওয়া আছে, অক্সিজেন দেওয়া আছে, সালফার ট্রাইঅক্সাইড দেওয়া আছে। তাহলে এখান থেকে কি তুমি ইজিলি সাম্যধ্রুবকটা গণনা করতে পারবা? এখানে সবগুলোকে ভ্যালু, সাম্যধ্রুবক বলতে কি? এই যে কেসি ভ্যালুটা, আসলে কেসি কেপি দুইটাই তো আমাদের সাম্যধ্রুবক, যেহেতু এখানে আমাদের কেসি ভ্যালু দেওয়া আছে, তোমাকে কেসি ভ্যালুগুলোকে বসাইতে হবে, মানে কনসেন্ট্রেশনগুলোকে বসাইতে হবে। তাহলে যেটা আসবে ওটা হচ্ছে তোমার আনসার। ইজি একটা ম্যাথ। তারপরে প্রশ্নে আমাকে এখানে হচ্ছে বেশ কয়েকটা ছোটো ছোটো প্রশ্ন দিলাম, যে A2 এবং B2 এরা বিক্রিয়া করে 2B3 তৈরি করবে, ওই যে অনেকটা হেবার প্রসেস, নাইট্রোজেন হাইড্রোজেনের বিক্রিয়াটাই। এই বিক্রিয়ার জন্য কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবা? জাস্ট ওই আগের যে মতো। একটা থেকে আরেকটা নিয়ে আসতে হবে এরকম টাইপের? হ্যাঁ, মানে তোমাকে হচ্ছে এটা সম্পর্ক প্রতিষ্ঠা করতে জাস্ট রাশিগুলো প্রতিপাদন করতে হবে। আর যদি এটা ক্ষমার্কের জন্য আসে, জাস্ট ওই যে কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি ডেল এন পাওয়ারটা এটা দেখালেই হবে। এগুলো যখন ক্ষমার্কের জন্য আসে, ওই যে খালি ডেল এন এর পাওয়ারটা এখানে দেখাইতে হবে। কে পি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। ওকে, সেম ঘ নাম্বারে যেটা বলছে A2O5, এখানে হচ্ছে আমাদের কেপির রাশিমালা প্রতিপাদন করো, এটা ইজিলি পারবা। এটা হচ্ছে একটু আগে দেওয়া আছে যে ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইডটা। দেন N2O4 এর বিয়োজনে কেপি এর রাশিমালা প্রতিপাদন করো, সেম। দেন হচ্ছে 4 নম্বরে একটা সুন্দর প্রশ্ন, এটা ক্ষমার্কে প্রায় আসতে দেখা যায়, যে কেসি এর মান শূন্য বা অসীম হতে পারে না, ব্যাখ্যা করো। এখন কেসি এর সমীকরণটা কি ছিল? মনে করো একটা নর্মাল বিক্রিয়া হচ্ছে এ এবং বি বিক্রিয়া করে সি এবং ডি তৈরি করবে। তাহলে কেসি সমান কি হইতো, যে উৎপাদের ঘনমাত্রা
ডিভাইডেড বাই কার ঘনমাত্রা? ঘনমাত্রা আর বিক্রিয়কের। হচ্ছে বিক্রিয়কের হ্যাঁ, বিক্রিয়কের ঘনমাত্রা। এখন এই যে জিনিসটা এখানে যদি এটা শূন্য হওয়া লাগে, শূন্য হবে কখন? যখন 0/something হয় তখন শূন্য হয় না? হ্যাঁ তাহলে এখন এটা শূন্য হইতে কখন হবে? যখন তোমার সি এবং ডি এর যে আয়তন এটা শূন্য হবে, মানে সরি ঘনমাত্রা শূন্য হবে। এখন একটা সাম্যাবস্থায় কখনো কি কেউ শূন্য হয়? কারণ শূন্য হলে তো বিক্রিয়াটা আসলে এটা আর উভমুখী হলো না, এটা একমুখী হয়ে গেল। দুইজন বিক্রিয়া করে যদি একদম শেষ হয়ে যায়, গিয়ে একজন অন্য একজনকে তৈরি করে, তাহলে কিন্তু এটা একটা আসলে একমুখী বিক্রিয়া। তো উভমুখী বিক্রিয়া আমাদের কখনোই বিক্রিয়ক সম্পূর্ণ শেষ হয়ে যাবে না, অথবা উৎপাদক সম্পূর্ণ শেষ হবে না। এদের সামান্য পরিমাণ হলেও অবশিষ্ট অলওয়েজ থাকবে, কারণ এদের মধ্যে তো একটা সাম্যাবস্থা আসবে, তাই না? তুমি যদি এখানে বিক্রিয়কের পরিমাণ বাড়াইয়া দাও, তাহলে তোমার বিক্রিয়া করবে করে হচ্ছে উৎপাদ তৈরি করবে। আর উৎপাদেরটা যদি তুমি বিক্রিয়ক যদি তুমি কমায় ফেলো, মনে করো যে আমি বিক্রিয়ককে শূন্য করে ফেলবো, তখন তোমার দেখো বিপরীত দিকে বিক্রিয়াটা হবে না, উৎপাদগুলো ভেঙে আবার বিক্রিয়ক তৈরি করবে। তার মানে তোমার কোনো সেট কিন্তু কখনো শূন্য হবে না। আবার যদি অসীম হওয়া লাগে, অসীম কখন হয়? যখন তোমার সামথিং ডিভাইডেড বাই 0 হয়, তখন তো এটা অসীম। তার মানে কি এখানে বিক্রিয়কটাকে তোমার শূন্য হওয়া লাগবে। এখন বিক্রিয়ক কি শূন্য হইতে পারবে? বিক্রিয়ক না, বিক্রিয়ক কিভাবে শূন্য হবে? হ্যাঁ, কারণ তোমাদের সাম্যাবস্থায় বিক্রিয়ক বা উৎপাদ কেউ শূন্য হতে পারবে না, কারণ যদি শূন্য হয়ে যায় তাহলে তো সাম্যাবস্থায় থাকলো না। বুঝতে পারছো? হুম। দেন হচ্ছে আমাদের আরেকটা প্রশ্ন, এটা কি এটা পড়ো তো, প্রশ্নটি রিং করো। স্টিম হাইড্রোকার্বন রিফর্মিং প্রক্রিয়ায় উৎপন্ন ওয়াটার গ্যাস, এই যে ওয়াটার গ্যাস এটা কিন্তু সংকেত তোমাদের লাগবে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন। এই ওয়াটার গ্যাসকে হচ্ছে অধিকতর হাইড্রোজেন সমৃদ্ধ করতে, হাইড্রোজেনের পরিমাণ বাড়াইতে আমরা কার্বন মনোক্সাইড গ্যাসকে আবারও পানির সাথে বিক্রিয়া করালাম। তো এখান থেকে আমরা আবারও হাইড্রোজেন গ্যাস পাচ্ছি। এখন এই যে বিক্রিয়া, এখানে আমাদের হচ্ছে 4টি গ্যাসের যে মিশ্রণে আংশিক চাপসমূহ দিয়ে দিচ্ছে, আংশিক চাপ মানে পার্শিয়াল প্রেশার দিয়ে দিচ্ছে কার কার? কার্বন মনোক্সাইডেরটা 1.31 ATM, তারপরে হচ্ছে তোমার যে হাইড্রোজেনেরটা দেওয়া হয়েছে কত? 10 ATM। তারপরে তোমাকে সরাসরি সব আংশিক চাপ বলে দিচ্ছে। এখন জাস্ট কেপিটা বের করতে বলছে, পারবা না? কি ভাই পারবো? কেপি সমান কি হবে? যে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড তো হ্যাঁ, মাল্টিপ্লাইড বাই হাইড্রোজেন ডিভাইডেড বাই হাইড্রোজেন আর কার্বন নিচে পানি মনোক্সাইড। আর হচ্ছে কার্বন মনোক্সাইড। হ্যাঁ, ইজি ম্যাথ, জাস্ট ভ্যালুগুলো বসাইলে হয়ে যাবে। এরপরে কোয়েশ্চেন যদি আমরা দেখি, এরপরে কোয়েশ্চেন আমাকে বলা হচ্ছে কি অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড যে উৎপাদন হয়, এখানে আমাদের একটা বিক্রিয়া দিয়ে দিচ্ছে। এখন এই বিক্রিয়াতে টেম্পারেচার বলা হচ্ছে ক নাম্বারে, যে 227 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেসি এর ভ্যালু যদি হয় এত, তাহলে কেপি এর মান কত? তার মানে তোমাকে কেসি থেকে কেপি এর মান বের করতে হবে না? তাহলে এখন তুমি এই জায়গাতে তুমি সূত্রটা ইউজ করবা, যে কেপি ইজ ইকুয়াল টু কী ছিল? কেসি ইন্টু আরটি আরটি টু দি পাওয়ার ডেল এন। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এন কত? দেখো উৎপাদ সাইডে টোটাল মোট সংখ্যা 2 না, তো 2 লিখলা। বিক্রিয়ক সাইডে এখানে 2 আসছে, এখানে 1 আসছে, তাহলে 3, তাহলে -3, তাহলে -1 না? তাহলে এই জায়গাতে তোমাকে বের করতে হবে কেপি। তাহলে কেপি সমান সমান কি আসলো? যে কেসি ডিভাইডেড বাই আরটি। বুঝতে পারছো? এখন মোস্ট ইম্পর্টেন্ট, এখানে যে আর এর ভ্যালুটা এটা অলওয়েজ লিটার অ্যাটমসফিয়ারে বসাবা। কারণ কি? কারণ তুমি যে ভলিউমটা বের করো ওখানে কিন্তু মিটার কিউব নাও না, সবসময় দেখবো যে তুমি ওখানে লিটার ইউজ করতেছো। আবার চাপের ক্ষেত্রে আমরা এটিএমটি ইউজ করি সকল ম্যাথের ক্ষেত্রে। তো 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, এটা বুঝতে পারছো? এখন তুমি যদি বলো যে না আমাকে এসিতে করতেই হবে, হ্যাঁ করতে পারো, সমস্যা নাই। তখন তোমাকে প্রত্যেকটা ইউনিটকে ওইভাবে এসিতে কনভার্ট করে নেওয়া লাগবে। আর টিটা অবশ্যই কেলভিনে আসবে। তোমার এখানে কত দেওয়া আছে? 227 ডিগ্রি সেলসিয়াস, তো 273 যোগ করো 500 কেলভিন হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাই। সেম খ নাম্বারে তোমাকে হচ্ছে টেম্পারেচার দেওয়া আছে, কেপি এর ভ্যালু দেওয়া আছে, কেসি বের করতে বলছে এই সেম ইকুয়েশন থেকে। এখন জাস্ট তোমাকে কেপির ভ্যালু বসায় কেসিটা বের করবা। পারবো না এটা? হ্যাঁ হ্যাঁ পারবো ভাই। সো আমরা হচ্ছে ক্লাসটা শেষ হলে সাথে সাথে হচ্ছে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব। প্রত্যেকটা ম্যাথ হচ্ছে নিজে প্র্যাকটিস করতে হবে, ওকে? ওকে। সো আশা করি হচ্ছে প্রত্যেকটা জিনিস বুঝতে পেরেছো। আমাদের এই ক্লাসের টপিকটা এই পর্যন্তই, বাকি টপিকগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো।